শুনতে পাচ্ছি না তোমাদের কারো কথা। জি স্যার, শুরু করতে পারেন স্যার। জি স্যার, শুরু শুরু করতেছি। করেন স্যার। ওকে, ঠিক। আজকে যেটা চ্যাপ্টার 17 ইনফরমেশন ফ্রম আইসোটোপস, আইসোটোপস গুলো ইউজ করে মানে কি কি মানে আমাদের উপকারিতা কি, অ্যাডভান্টেজ কি, অ্যাপ্লিকেশনস কি, কোথায় কোথায় অ্যাপ্লাই করা যায়, মানে তাতে আমাদের কি শুধুমাত্র এই তোমার যেগুলি আমরা দেখলাম শুধু নিউক্লিয়ার পাওয়ার, অন্য কোথাও ইউজ করা যেতে পারে, মেডিকেলে বা ইন্ডাস্ট্রিতে বা টেক্সটাইলে বা অন্য কোনো ক্ষেত্রেও কোনো রেডিয়েশনের কোনো অবদান আছে নাকি। তো সেই বিষয়গুলোর উপর হচ্ছে এই চ্যাপ্টারটা। তো শুরু হলো এটা চ্যাপ্টার 17 ফ্রম আইসোবার আর আইসোটোন কি সেই জিনিসগুলো বোধহয় একদম প্রথম লেকচারের দিকে দেখানো ছিল। সেটা বোধহয় তোমাদের অ্যাসাইনমেন্ট, তোমাদের লাস্ট ডেট কবে? 10 তারিখ স্যার। দিতে পারো। আর এরপর ক্লাস শেষে ফিক্সড করবো আর কি। ওকে, তো এখানে ফার্স্ট স্ট্যাবল এন্ড রেডিও অ্যাক্টিভ আইসোটোপ। এদের বুঝাচ্ছে দুই ধরনের আইসোটোপ আছে, একটা হচ্ছে রেডিও অ্যাক্টিভ না, যে রেডিয়েট করে না, আরেক ধরনের আছে রেডিয়েট করে। তো দুইটারই কিছু সুবিধা অসুবিধার কথা এই প্যারাতে বলা আছে। যদি পার্থক্য করতে বলে যে স্ট্যাবল আইসোটোপ, রেডিও অ্যাক্টিভ আইসোটোপ, এই দুইটার মধ্যে যদি পার্থক্য করতে বলে তাহলে দেখো এখান থেকে তুমি কিন্তু পার্থক্য বের করে নিতে পারবা। যেমন বলছে দি মেইন অ্যাডভান্টেজেস অফ স্ট্যাবল আইসোটোপস আর দি অ্যাবসেন্স অফ রেডিয়েশন ইফেক্ট। তার মানে কি এটা কিন্তু কোনো রেডিয়েশন নাই। তাহলে রেডিয়েশন না থাকা আমরা উপকারের সেন্সে দেখতে পারি, কারণ রেডিয়েশন সেটাকে প্রিভেন্ট করার জন্য আমাদের অনেক মেজার নিতে হয় আর কি। তো এইটা একটা উপকারিতা। আবার অপকারিতা কি, মানে এটাকে যদি মানে একটা তোমাকে যদি শর্ট কামিংস বের করতে বলে তাহলে এটার যদি বের করতে বলে তাহলে কি বলবা? সেটা হচ্ছে একে ডিটেক্ট করা একটু টাফ। রেডিয়েশন যারা একটা অসুবিধা হচ্ছে যে রেডিয়েশন তো স্বাস্থ্যের জন্য খারাপ, মানে একটা মানুষ হিউম্যান বডির সামনে যদি রেডিয়েশন হতে থাকে তো ওইটা তো আলটিমেটলি তোমার, এটা একদিকে যেমন ভালো, আরেক দিকে অসুবিধা হচ্ছে অনেক প্র্যাকটিক্যাল, একটু পরে আমরা দেখবো প্র্যাকটিক্যাল এক্সপেরিমেন্টে রেডিয়েশনের আমাদের অনেক ক্ষেত্রে দরকার পড়ে। সেই ক্ষেত্রে এই ধরনের আইসোটোপ গুলো দ্বারা যদি আমি কাজ করতে চাই, ডিটেকশনে আমার প্রবলেম হয়। রেডিয়েশন করে যে আইসোটোপ গুলো তাদেরকে আমরা ডিটেক্টরের মাধ্যমে ডিটেক্ট করতে পারি। ডিটেক্টরের মাধ্যমে কি করে ডিটেক্ট করতে পারি সেটাও বোধহয় চ্যাপ্টার 2 বা 3 দেখে আসছি, রেডিও অ্যাক্টিভিটি চ্যাপ্টারে এই বইয়েরই, যে ডিটেক্টর দিয়ে কি করে আমরা ডিটেক্ট করি। কিন্তু যে রেডিয়েশনই করে, রেডিয়েশনই জান নাই, আমরা ডিটেক্ট শর্টকামিংস। আর মানে এর যা শর্টকামিংস আর তার উল্টা দিকে যিনি আছেন রেডিও অ্যাক্টিভ আইসোটোপ, the advantage of stable isotope are the absence of radiation effect. এটা একটা অ্যাডভান্টেজ আর ডিটেকশন, ডিটেক্ট করাটা টাফ আর কি। যদি তুমি বলো রেডিও অ্যাক্টিভ আইসোটোপের লাভ কি, যে দি মেইন অ্যাডভান্টেজেস অফ দ্য ইউজ অফ রেডিও আইসোটোপস আর ইজি অফ ডিটেকশন। তো মানে ডিটেকশনটা কিন্তু সহজ হচ্ছে আর কি রেডিও আইসোটোপের ক্ষেত্রে। সো এখান থেকে এটা একটু দেখে নিবা আইসোটোপ এবং রেডিও অ্যাক্টিভ আইসোটোপের মধ্যে সুবিধা এবং অসুবিধার নিরিখে পার্থক্য কি আর কি। যদি বলো ইভালুয়েট স্ট্যাবল এন্ড রেডিও অ্যাক্টিভ আইসোটোপস, তখন কিন্তু তোমাকে দুইটারই পক্ষে বিপক্ষে বলতে হবে, সেটা তুমি এখান থেকে পাবা। এরপর বলছে ট্রেসার টেকনিক। এখানে কি দেওয়া আছে দেখি তো, দেখো এখানে কি দেওয়া আছে। বলতেছে কোন একটা টানেলের মধ্যে দিয়ে যদি কোন একটা লিকুইড ফ্লো হয়, তার ভেলোসিটি আমি কি করে বের করবো? এই যে এটা একটা টানেল, এই টার্মিনাল থেকে তোমার লিকুইডটা যাচ্ছে, এই টার্মিনাল দিয়ে সেটা ধরো বেরোচ্ছে। তো এটা তো একটা ভেলোসিটি আছে যে 1 সেকেন্ডে কত সেন্টিমিটার, মিলিমিটার বা মিটার এই ফ্লুইডটা যাবে, সেই ভেলোসিটি আমি যদি বের করতে চাই তখন কিন্তু আমি
কি বলে রেডিয়েশনের মানে রেডিও আইসোটোপের সহায়তা নিতে পারি। যে এই লিকুইডের সাথে যদি সামান্য পরিমাণ তোমার ওই রেডিও আইসোটোপ অ্যাড করে দেই আর এখানে যদি তোমার ডিটেক্টরটা থাকে তাহলে কিন্তু আমি ইজিলি বের করতে পারবো। এটা কিন্তু সামান্য ব্যাপার, এরকম না যে একটা কি বলে এটা কি বলে একটা ধাতব কোনো পদার্থ দিলাম পানি, যদি এটা লিকুইডটা হয় ওয়াটার, তো পানিতে ভেসে ভেসে এখানে আসলো, তো যখন এখানে এসে ধাক্কা খেলো তখন এস ইকুয়াল টু ভিটি, এস মানে কি তোমার মানে ডিস্টেন্স, আর ভিটা কি ছিল ভেলোসিটি, টিটা কি ছিল টাইম, এস ইকুয়াল টু ভিটি, সেই ফিজিক্সে যে পড়ে আসছো। শুধু যে সেইভাবে করা যায় তা না, ওটা তো একটা আছে। আরেকটা উপায় হচ্ছে তোমার এই যে রেডিও আইসোটোপ তার একটা হাফ লাইফ আছে, হাফ লাইফ আমরা এগুলো পড়ে আসছি, হাফ লাইফ। রেডিও অ্যাক্টিভ আইসোটোপ গুলো রেডিয়েশনের মাধ্যমে ডিকে হতে 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 একটা পর্যায়ে কিন্তু তার অর্ধ জীবন পার করে ফেলে এবং কখনো কখনো মানে তোমার এই রেডিয়েশন করতে করতে। সো ইনিশিয়ালি আমার কয়টা আইসোটোপ এখানে দিলাম এবং এখানে আসার পর একটা নির্দিষ্ট ডিস্টেন্স ডি পার হওয়ার কয়টা আবার ফেরত পেলাম, তো মাঝখানে আমার কতখানি আমার কি হয়ে গেল, ভ্যানিশ হয়ে গেল। এটা ভ্যানিশ কেন হলো? কারণ ওর একটা লাইফ সাইকেলটা পার হওয়ার পরেও তো আর থাকবে না। এইটা হচ্ছে একটা হচ্ছে এই ভিতরে ফ্লুইডের সেই কারণেও ধ্বংস হয়ে টাইমিং মানে লাইফ টাইমটা শেষ হয়ে গেছে। তো ইনিশিয়ালি কয়টা আছে শেষে কয়টা আছে সেখান থেকে বিয়োগ করে কিন্তু আমি আলটিমেটলি তোমার এই যে ভেলোসিটিটা কিন্তু বের করতে পারি। সেই কথাগুলো এখানে খুব লিখছে। মানে ভলিউমের ফ্লো রেট কিন্তু বের করা যায় এক তোমার এই যে দিকে কনস্ট্যান্টটা, এটা এতদিন আমরা জানতাম যে সময়ের সাথে সাথে সে ডিকে হয় শুধু ল্যামডা, এখন বলতেছে শুধু ল্যামডা না, ল্যামডা এফ বলেও একটা ব্যাপার আছে। ল্যামডা এফটা হচ্ছে ফ্লো এর কারণে যে ডিকেটা হয়, যে ওয়াটার হোক বা অন্য কোনো ফ্লুইড হোক, তার সাথে যে একটা পলিউশন হবে তার কারণে একটা ডিকে হবে, আর নিজস্ব ডিকে তো আছে, দুটা মিলে ডিকে কনস্ট্যান্ট। ঠিক আছে, সো সেখান থেকে আবার টাইমটাও বের করছে। ঠিক আছে, যে একটা বাড়তি যে ফ্লো এর কারণে একটা টাইমের কনস্ট্যান্ট চলে আসছে। তো সেই কথাগুলো এখানে লেখা আছে, এগুলো তোমরা দেখে নিবা। যে শুধুমাত্র যে মানে আমরা যে রেডিয়েশনের কারণে যে আমরা শুধু পাওয়ারই উৎপাদন করি তা না, আর কত জায়গায় আমার এই রেডিও অ্যাক্টিভিটি ইউজ করে আমরা উপকার পেতে পারি সেই কথাগুলো লেখা আছে এখানে। আর তারপরে দেখো এখানে মেডিকেলের কথা বলা আছে, ব্রেইন স্ক্যানিং, তারপরে থাইরয়েড স্ক্যানিং বা স্ক্যানিং, বডি ওয়াটার, এই জিনিসগুলোর জন্য দেখো করেসপন্ডিং রেডিও নিউক্লাইড কাকে কাকে ইউজ করতেছে, কখনো মার্কারি, কখনো আয়োডিন, কখনো গো, এগুলো ইউজ করতেছে। তো এগুলি কিন্তু একটা নির্দিষ্ট নাম্বার পাশে দেওয়া আছে, যেমন হাইড্রোজেনের পাশে 3 লেখা আছে। 3 মানে কি? এটা কি শুধু হাইড্রোজেন নাকি ডিট্রিয়াম না ট্রিট্রিয়াম, কি মনে হয়? পাশে 3 লেখা মানে কি? হাইড্রোজেনের নাম জেড নাম্বার কত জানো? হ্যাঁ, ট্রিটিয়াম মনে হয়েছে, হাইড্রোজেন ট্রিট্রিয়াম, হ্যাঁ হাইড্রোজেন ডিউটেরিয়াম ট্রিটিয়াম। হ্যাঁ, তো ট্রিট্রিয়াম তার মানে হচ্ছে তোমার মানে যে আইসোটোপগুলো রেডিও অ্যাক্টিভ সেই আইসোটোপ মানে মার্কারির আরো আইসোটোপ থাকতে পারে, তারা হয়তো রেডিও অ্যাক্টিভ না, তো সেইটা দিয়ে আমার কিডনি স্ক্যানিংটা হবে না। গোল্ডের আরো থাকতে পারে কিন্তু স্পেসিফিক্যালি 198টাই লাগবে না, আদারওয়াইজ আমি লিভার স্ক্যানিংটা করতে পারবো না। তো এই যে তোমার মেডিকেলে যে ইউজ হয় বোন স্ক্যানিং থেকে শুরু করে কত জায়গায় ইউজ হচ্ছে, যে স্ট্রন্টিয়াম বোন স্ক্যানিং এ ইউজ হচ্ছে। তো সেই কথাগুলো কিন্তু এখানে লেখা আছে যে মেডিকেল পারপাসে ইউজ করা যায় আর কি। মেডিকেল ইমেজিং একটা বড় ধরনের ইউজ হয়, যেমন রেডিও ইমেজের ছবি দিলে বুঝতে পারবা, এই যে এখানে দেওয়া আছে সিটি স্ক্যান, ব্রেইনে টিউমার হচ্ছে কিনা। আবার পেটে কিন্তু সিটি স্ক্যানের থেকে বেটার রেজাল্ট হয়ে আছে, তার মানে এখানে একটা ব্রেইনের এই জায়গায় একটা টিউমার আছে। তো সেটা মানে কালোর মধ্যে কালো বুঝাটা যতটা কালোর মধ্যে সাদাটা আরো ভালো করে পজিট্রন ইমিশন টোমোগ্রাফি। তো পজিট্রন কি সেটা তো বোধহয় আগে তোমাদেরকে বলা হয়েছে, যে ইলেকট্রন পজিট্রন, ওই যে আলফা ডিকে বিটা ডি বলা হয়েছিল। এখন সিটি স্ক্যানেও যদি তুমি বলো সেখানে এক্সরে, হ্যাঁ, তো সিটি স্ক্যানে আমরা এক্সরে
ইউজ করতেছি, এক্স রে মানে এটা লাইট ফ্রিকোয়েন্সি, সেটা হয়তো আমি খালি চোখে দেখতে পাই না, আমরা শুধু খালি চোখে ওই যে স্বাদ দেখতে পাই। এর থেকে লো, এই ফ্রিকোয়েন্সি থেকে লো ফ্রিকোয়েন্সি হচ্ছে এক্স রে, সেটাও দেখতে পাই না। আবার এর থেকে হায়ার ধরো তোমার এই যে ইনফ্রারেড রে, আলট্রাভায়োলেট রে, সেগুলি কিন্তু আমরা ভিজিবল লাইট যেগুলো তার থেকে হায়ার ফ্রিকোয়েন্সি, তো সেগুলোও দেখতে পাই না। লোয়ার ফ্রিকোয়েন্সি যেটা এক্স রে সেটাও দেখতে পাই না। সো এই যে আমার ইনভিজিবল লাইট সেটা মানে তারা সেটাও ক্ষেত্রেও কিন্তু রেডিয়েশন হচ্ছে, সেটা দিয়ে কিন্তু আমি বের করতে পারি। আবার পজিট্রনের ইমিশনের মাধ্যমেও কিন্তু আমরা বের করতে পারি। সো এই যে রেডিয়েশনে কিন্তু পজিটিভ কিছু ইফেক্টও আছে যেটা মেডিকেলে ইউজ হচ্ছে, রেডিও ইমেজিং এর ক্ষেত্রেও ইউজ হচ্ছে, এখানে সেই কথাটা বলছে। আর এখানে ডেটিং বলতে আরেকটা টপিক বোঝাচ্ছে যে চাঁদে গেল অথবা মঙ্গল গ্রহে গেল, বা চাঁদ মঙ্গল গ্রহ দূরের কথা, পৃথিবীতেই ভূগর্ভস্থ কোনো একটা ম্যাটেরিয়াল পেলো, তার বয়স কত, এটা কত বছর আগে, এই রকটা কত বছর আগে, বা এই ম্যাটেরিয়ালটা কত বছর আগে, তার বয়স নির্ধারণ করা। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এটা ইউজ হয় এখানে। এইটা মানে আরেকটা মানে অ্যাপ্লিকেশন, যেমন হ্যাঁ পাথর, সে কোনো খনিজ পদার্থ পেলো, আমি এখন বের করতে চাচ্ছি যে এটা কত বছর আগের, আমি তার বয়স নির্ধারণ করতে চাচ্ছি। কোনো জীবাশ্ম পাওয়া গেল, হ্যাঁ আর্কিওলজিক্যাল সার্ভেতে আমি বের করতে চাচ্ছি এর বয়স কতখানি। তো দেখা গেল সেখানে আমি কিছু লেড পেলাম, কিছু ইউরেনিয়াম পেলাম, তাহলে কিন্তু আমি হিসাব করতে পারবো কিভাবে এই প্রসেসটা। এখানে এই যে এই প্যারাতে প্রসেসটা কিন্তু বলা আছে। এখানে বলতেছে ইউরেনিয়ামের যে তোমার সাইকেলটা রিঅ্যাকশনে, তার প্রথমে স্ট্রন্টিয়াম হয়, তো এভাবে ভাঙতে 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 সর্বশেষ যিনি থাকেন তার নাম হচ্ছে লেড। তো এটা স্পষ্ট, ইনিশিয়ালি তোমার কিছু ইউরেনিয়াম ছিল, তারপরে সেই ইউরেনিয়াম থেকে তোমার রিঅ্যাকশন হয়ে 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 সবশেষ আমার লেড আসছে। তো ইনিশিয়ালি কতগুলো ইউরেনিয়াম ছিল, কতগুলো ইউরেনিয়াম বলতে ইউরেনিয়ামের কয়টা অ্যাটম বা কয়টা আইসোটোপ ছিল আর কি, নিউক্লাইট কয়টা, নিউক্লিয়াস কয়টা ছিল, আর তোমার আলটিমেটলি নাম্বার অফ লেড, তোমার নিউক্লিয়াস কয়টা আছে, তাহলে কিন্তু আমি বের করতে পারবো। একটা হচ্ছে ইনিশিয়ালি কয়টা ছিল, বর্তমানে কয়টা আছে। তাহলে বর্তমানে তুমি যে ম্যাটেরিয়ালটা পেলা তার গায়ে অ্যাটম পাও বা নিউক্লিয়াস পাও এবং কিছু এলইডি নিউক্লিয়াস পাও, তাহলে এই দুটা যোগ করলে কিন্তু ইনিশিয়াল তোমার ইউরেনিয়ামটা বেড়ে। কথার কথা এলইডি নিউক্লিয়াস আছে 5টা, আর হচ্ছে তোমার লেডের আছে 5টা, আর ইউরেনিয়ামের আছে ধরো তোমার 10টা। তাহলে টোটাল ইনিশিয়ালি আমার ছিল কত, 15টা। 15টা থেকে তোমার 10টা বাদ দিলে বাকি থাকে হচ্ছে 5টা। তাহলে 15টা ছিল, 15টা থেকে 5টা এলইডিতে কনভার্ট হয়েছে বিক্রিয়া করে করে, আর বাকি 10টা এখনো পড়ে আছে। তাহলে ইনিশিয়ালে তোমার ছিল 15, এখন পেয়েছো তুমি 10। তাহলে এই সূত্র অনুযায়ী যে ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, তাহলে মানে সেখান থেকে কিন্তু এই যে টিটা তুমি কিন্তু বের করে নিতে পারবা আর কি। যেহেতু তুমি এই যে তোমার এই যে ল্যামডার মানটা জানো, মানে ইউরেনিয়ামের ডিকে কনস্ট্যান্টের মানটা কিন্তু তুমি জানো, এর হাফ লাইফ বলো যাই বলো, তুমি ডিকে কনস্ট্যান্টটা তুমি জানো, তাহলে কিন্তু তুমি ইজিলি এখানে কিন্তু কি বলে লাইফ টাইমটা কিন্তু বের করে ফেলতে পারবা আর কি। মানে সেটা কিন্তু তুমি ইজিলি বের করতে পারবা আর কি, যে কত বছর পুরনো। তো এইভাবে করে কিন্তু তুমি ওই যেই ম্যাটেরিয়ালের গায়ে এই খনিজ পদার্থ মানে এই ম্যাটেরিয়ালগুলো পাওয়া গেছে, লেড বলো ইউরেনিয়াম বলো, সেখান থেকে তুমি বয়স নির্ধারণ করে ফেলতে পারবা যে কত বছরের পুরনো। সেই কথাগুলো কিন্তু এখানে লেখা আছে। তো এটা একটা অ্যাপ্লিকেশন। আর তারপরে এখানে এটা লাগবে না, এখানে কিছু কথাবার্তা লেখা আছে কি করে আলফা বিটা গামা দিকে হয়ে স্টেবল হয়, আনস্টেবল থেকে কি করে স্টেবল হয়, সে কথা লেখা আছে। এখানে অ্যাপ্লিকেশন গুলো তোমরা পড়ে নিবা, যে টেক্সটাইলে কোথায় ইউজ হচ্ছে, পেট্রোলিয়ামে কোথায় ইউজ হচ্ছে, ক্রাইম ইনভেস্টিগেশন সেখানে কিভাবে তোমার আবার লাগতেছে, মানে ফরেনসিক টেস্ট বলতে যেখানে সেখানে কি লাগতেছে। তারপরে একটা পেইন্টিং, সেই পেইন্টিংটা আসলেই মানে অথেন্টিকেট কিনা সেটা কি করে তোমার বের করা যাচ্ছে রেডিয়েশনের সাহায্যে, মানে ডিজিজ কি করে ডায়াগনোস করছে, মানে মেডিকেল অ্যাপ্লিকেশন সেখানে কি করে ইউজ হচ্ছে। কোনো গাছের গোড়ায় তুমি সার দিয়েছো, সেই সারটা কি পরিমাণ দিয়েছো,
সেইটা কি করে তুমি বের করতে পারবা আর কি, আদৌ সার দেওয়া হয়েছে কিনা। হ্যাঁ, তো পরে আমাদের এই যে এনভায়রনমেন্টের মধ্যে পারদের পরিমাণ কত, কারণ আমাদের এয়ার কোয়ালিটির একটা ইন্ডিকেটর। তারপরে নভোচারীরা যে তোমার মহাকাশে যায়, বিশেষ করে আমাদের আছে না ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন, যেখানে মানে সবসময় কিছু না কিছু মানুষ থাকে, 6 মাস পর পর পৃথিবীতে আসে, আবার নতুন টিম পৃথিবী থেকে 400 কিলোমিটার, সম্ভবত 400 কিলোমিটার উপরে তারা মানে রাউন্ড দিচ্ছে। তো সেইখানে তাদের যে কি বলে, সেখানকার এনভায়রনমেন্টের যদি রেডিয়েশন থাকে, তাই সেই মানুষগুলো শরীরে কি ইফেক্ট ফেলবে। তো তার আগে তো জানতে হবে যে আমাদের সেম না, কারণ ওখানে বিভিন্ন মানে কি বলে গ্রহ নক্ষত্র আছে, তার থেকে বিভিন্ন পরিমাণ রে বেরোচ্ছে, সেই রের মধ্যে রেডিও অ্যাক্টিভিটি কতখানি, তো সেগুলো মেজারমেন্টে আমাদের মানে মানে দরকার আছে। সেই মেজারমেন্ট না করতে পারলে আমরা কিন্তু বের করতে পারবো না যে মানুষগুলো কি ক্ষতি হবে যারা ওখানে আছে। তো সেইটার অ্যাপ্লিকেশন সেগুলো কিন্তু এখানে লেখা আছে। তারপরে জিওলজিক্যাল অ্যাপ্লিকেশন আছে, সেগুলি পড়ে নিবা যে আমাদের অ্যাপ্লিকেশন গুলো কি কি, এগুলি আমি আর বললাম না, এগুলো দেখে নিবা কোথায় কোথায় ইউজ হয়। আর কি আছে এখানে তোমার, এখানে এক্সটেন্ড আরো অনেক কিছু এভাবে হয় যে শিল্ড থাকে, এখানে ধরো এক্সরেটা আসতেছে, এখানে ডিটেক্টর আছে, তার আগে অবজেক্টটা, এবার যেটা হবে এক্সরেটা এসে ওই অবজেক্টটা ভেদ করে গিয়ে ওর বোন বলো বা টিথ বলো, যেটাই বলো, তার ইন্টেরিয়ার একটা অবয়ব কিন্তু এই ডিটেক্টরের মধ্যে কিন্তু তারা ফেলতে পারবে আর কি। তো এইভাবে করে তোমার ইউজ করা যাচ্ছে আর কি। আর এখানে যত তোমার যাবে, মানে তুমি এক্সরে করার সময় তোমার বোনের মধ্যে দিয়ে গেল, তোমার মাংস ভেদ করে, চর্বি ভেদ করে, চামড়া ভেদ করে বোনের ভিতরে গেল, এটা যদি না হয়ে সরাসরি প্লেটের মধ্যে পড়তো, তাহলে যে পরিমাণ এনার্জি থাকতো তোমার এই যে ভেদ করে গেল, তাহলে এনার্জিটা কিন্তু রিডিউস হয়ে গেল। তো কতগুলো ফাস্ট নিউট্রন আছে আর কতগুলো তোমার থার্মাল নিউট্রন আছে, সেখান থেকেও কিন্তু তুমি বুঝতে পারবা যে কি পরিমাণ এখানে বাধাপ্রাপ্ত হয়েছে আর কি। তো এখানে প্রসেসটাই বলা আছে, এখানে এক্সরে কথা বলা আছে, তার মানে এখানে পড়লে এক্সরে কথা পাবা, বাট এক্সরে ছাড়াও আর অন্যান্য ক্ষেত্রেও এই একই প্রসেস কিন্তু ইউজ করা হয় আর কি। আর এটাকে নিউট্রন রেডিওগ্রাফি বলতেছে। এগুলি আবার কোথায় কোথায় ইউজ হয় সেগুলো এখানে দেওয়া আছে, এটা দেখে নিবা। আমি এখন যেটা দেখাবো সেটা হচ্ছে রেডিয়েশন গজ। এটা বলতেছে মাটির আর্দ্রতা করতে গেলে তখনও কিন্তু রেডিয়েশন আমাদের দরকার পড়ে আর কি। এটা যন্ত্রের সাহায্যে মাটি খুঁড়ে একটা নির্দিষ্ট মানে মিনিমাম কত বলছে 2 ইঞ্চি অথবা 50 মিলিমিটার নিচে সেই সোর্সটা রাখছে। কোন সোর্স? যে সোর্স রেডিয়েট করতে। আপনার কথা বুঝতেছি না স্যার। হ্যালো, বুঝতে পারছো না? তাহলে আমি স্যার আপনার কথা কেটে যাচ্ছে। তাহলে কেটে আবার কল কেটে আমি আবার করতেছি। হ্যালো, এখন কি শোনা যাচ্ছে? জি স্যার। জি স্যার। জি স্যার। ওকে, যেটা বলতেছিলাম, এখানে যে এই 5টা অ্যাপ্লিকেশন আছে নিউট্রন রেডিওগ্রাফি, সেগুলো দেখে নিবা। আর আমি বলতেছিলাম আমি রেডিয়েশন গজেস মানে এই ইনস্ট্রুমেন্টটা ইউজ করে কি করা যায় সেটার কথা আমি এখন আলাপ করব। আমি বলছিলাম মাটির আর্দ্রতা কি করে বের করা যায় তার প্রসঙ্গে, যে রেডিও অ্যাক্টিভিটির যে অ্যাপ্লিকেশন এটাও একটা আছে, মাটির আর্দ্রতা বের করা, সেটা কিন্তু তুমি কি বলে এখান থেকে বুঝতে পারবা। বলতেছে 50 মিলিমিটার বা কমপক্ষে 2 ইঞ্চি নিচে আমার রেডিও
অ্যাক্টিভ কোনো সোর্স রাখতে হবে যে রেডিয়েট করবে, এবং মাটির উপরে ডিটেক্টর আছে। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ একটা নির্দিষ্ট পরিমাণ ডেপথের নিচে এখানে সোর্স আছে, এই সোর্সটা হচ্ছে রেডিয়েট করবে, আর এই যে উপরে এখানে কিন্তু ডিটেক্টরটা আছে। আর এই যে তোমার দাগটা, এটা হচ্ছে মানে ভূমিতল সারফেসের কথা বলা হচ্ছে। তো এইটুক হচ্ছে ডিস্টেন্স রাখা হয়েছে যাতে এখান থেকে রেডিয়েশন হবে এবং ডিটেক্টরে ডিটেক্ট করতে পারে। কেন মাটির নিচে এটা রাখা হলো? তার কারণ আমরা চাই মাটির মধ্যে কি পরিমাণ আর্দ্রতা আছে। আর্দ্রতা মানে কি? আর্দ্রতা মানে কি সেখানে পানি আছে, থাকলে তো মাটিটা আর্দ্র হয়, পানি যদি না থাকে তাহলে তো মাটিটা আর্দ্র হয় না। তো এই আর্দ্রতা বের করার জন্য এই প্রসেসটা। তো পানি মানেই সেখানে তোমার কি থাকবে বলো তো? পানির সংকেতটা কি আমাকে একজন বলো। হাইড্রোজেন আছে, তাই না? হাইড্রোজেন আছে। তো হাইড্রোজেনের মানে হাইড্রোজেনের যদি তোমার নিউক্লিয়াস থাকে, সেগুলি তো কি বলে আবার, তাই সেখানে যদি তোমার রেডিয়েশন থাকে, তো আলটিমেটলি কি হবে? আলটিমেটলি সেখান থেকে হিলিয়াম উৎপন্ন হবে। আর সবচেয়ে বড় কথা, যত মানে তোমার এখান থেকে সোর্স থেকে রেডিয়েশন গুলো যাচ্ছে, যত বেশি পানি পাবে তত বেশি পলিউশন হবে। আলটিমেটলি তোমার ওখানে কিন্তু পলিউশন মানে কি, সংঘর্ষ হবে, বাধাপ্রাপ্ত হবে। আর বাধাপ্রাপ্ত হলে তোমার এখানে মানে রেডিয়েশনের পরিমাণটা কিন্তু তুমি কম পাবা। কথা খালি বাতাসের মধ্যে কোনো মাটি নেই, সেখানে তুমি একই ডিস্টেন্সে যে পরিমাণ তুমি রেডিয়েশন ফেস করবা, আর এখানকার যদি মাটির ডেনসিটি খুব বেশি থাকে, আর্দ্রতা না, দুইটা প্যারামিটার, একটা হচ্ছে ডেনসিটিও মেজার করবে, একটা হচ্ছে আর্দ্রতা মেজার করবে। যখন তোমার ডেনসিটি মেজার করবে তখন কি হবে, বেশি পরিমাণ মানে মাটির পরিমাণ যদি বেশি থাকে, আবার মাটি হোক বা যাই হোক, যে কোনো ম্যাটেরিয়াল হোক, যদি ডেনসিটি বেশি থাকে, তো এখান থেকে রেডিয়েশন এই উপরে এই অবধি আসতে কিন্তু তোমার মানে নাম্বার অফ রেডিয়েটিভ ম্যাটেরিয়াল সেটা কিন্তু কম পাবা, উইথ কম্পেয়ার টু ফ্রি স্পেস। ফ্রি স্পেস বেশি পাবা, যখন করবে তখন কম পাবা। কি পরিমাণ কম পাইছে তার উপর ডিপেন্ড করবে এর ডেনসিটিটা কত। যেমন এই কার্ভে দেখাচ্ছে ডেনসিটির ইউনিট বলছে কেজি পার মিটার কিউব। যত বাড়তেছে আমার কাউন্ট রেট কিন্তু তত কমতেছে, এক্সপোনেনশিয়ালি ডিকে করতেছে। যে যত আমার ডেনসিটি বেশি, আমার কাউন্ট রেট তত কম। কাউন্ট রেট মানে কি, এখান থেকে ডিটেক্টরে যতটা কাউন্ট করতো 1 সেকেন্ডে 8000টা সে পাইছে, আলফা বল মানে আলফা বলো বিটা বলো যেটাই বলো সে পাইছে, তখন হয়তো 6000 হবে বা 4000 হবে বা 2000 হবে। ডেনসিটি যত বাড়বে তত কমে যাবে। তো এইভাবে একটা তো আমি ডেনসিটি মেজার করতে পারি এই স্ট্যান্ডার্ড কার্ভ থেকে, যে ঠিক আছে আমি পাইলাম 2000, ওকে, তার মানে ডেনসিটি হচ্ছে 2400 কেজি পার মিটার কিউব। এভাবে ডেনসিটি মেজার করতে পারি। আরেকটা বলতেছে আমি আর্দ্রতা কি করে মেজার করতে পারি। আর্দ্রতার কথা আমি বলতেছি যে যত বেশি এখানে পানি থাকবে তত আমার এখানে তত বেশি আমি হাইড্রোজেনের অ্যাটম পাবো। আর হাইড্রোজেনের অ্যাটম যখন পাবো তখন কিন্তু এটা আমার রিঅ্যাকশন হবে। ফলে ইনিশিয়ালি যে এখানে লেখা আছে the neutrons of average energy of 4.5 mega electron volt are provided by the যে এই সোর্সটা, ঠিক আছে, যে বেরিলিয়াম আর আমেরিকান বেরিলিয়াম সোর্স, সেটা কিন্তু বলতেছে এনার্জি 4.5 মেগা ইলেকট্রন ভোল্ট আর প্রোভাইডেড বাই এটা। তারপরে particles of approximately 5 mega electron volt from atho 241 half life atho convert atho to produce the reaction এটা উৎপন্ন করবে। Neutron from the source located in the center of the gauge base migrate through the material and slow down. এখানে কিন্তু slow down হচ্ছে primarily center of the gauge base, sorry, with collision with the hydrogen atom। এই যেটা বলতেছিলাম, primarily with collision with the hydrogen atom। এই হাইড্রোজেন অ্যাটমটা পানি আছে দেখে হাইড্রোজেন অ্যাটম আছে, এই হাইড্রোজেন অ্যাটমের সাথে যেহেতু পলিউশন হবে, হওয়ার ফলে এটা কিন্তু স্লো ডাউন হয়ে যাবে। কারা স্লো ডাউন হবে? যে তোমার এই যে নিউট্রন গুলো। ফলে ইনিশিয়ালি যে এনার্জিটা ছিল পরে গেতে কিন্তু সেই এনার্জিটা তুমি আর পাবা না। তো আমরা বলেছিলাম এনার্জি যদি অনেক কমে যায় সেই নিউট্রনকে বলতেছে থার্মাল নিউট্রন, আর এনার্জি যদি খুব বেশি থাকে সেই নিউট্রনকে বলতেছে ফাস্ট নিউট্রন। ইনিশিয়ালি বেশি এনার্জি যুক্ত নিউট্রন তুমি এমিট করলা, তারপরে যখন হাইড্রোজেন অ্যাটমের সাথে তোমার কলিউশন হলো, সে স্লো ডাউন হয়ে গেল, এনার্জি লস করলো, সে উৎপন্ন হয়ে সে পরিণত হলো থার্মাল নিউট্রনে। তো আলটিমেটলি রিসিভারে মানে ওই যেখানে ডিটেক্টর সেখানে থার্মাল নিউট্রন ফ্লাক্স মেজার করলে বের হয়ে যাবে যে আমার কি পরিমাণ ফাস্ট নিউট্রন আমার থার্মাল নিউট্রনে কনভার্ট হয়েছে। সেখান থেকেই বের হয়ে যাবে যে আসলে হাইড্রোজেন অ্যাটম কি পরিমাণ ছিল। অ্যাটম থাকা মানে পানি থাকা,
আর পানি থাকা মানেই সেখানে আর্দ্রতাটা আমি বের করে ফেলবো আর কি। তো এই প্রসেসের মাধ্যমে আমি একটা মাটির আর্দ্রতা কিন্তু বের করতে পারি এবং ডেনসিটিটাও কিন্তু আমি বের করতে পারি আর কি। তো এইটাই আর কি এখানে বলছে। সো চ্যাপ্টার এখানেই শেষ আমারই। তো যেটা দেখতে পারলাম যে মাটির আর্দ্রতা বা ডেনসিটি করে বের করে আমার রেডিয়েশনের মাধ্যমে, আর এটা বলছে পরে রেডিওগ্রাফি কোথায় কোথায় ইউজ হয়, এখানে প্রসেস। তারপরে এখানে বলেছে যে কোথায় কোথায় আমার এই রেডিও আইসোটোপ ইউজ করা যায়। অনেকগুলো ক্ষেত্র আছে, একেবারে টেক্সটাইল থেকে শুরু করে অ্যাস্ট্রোনমিক্যাল স্টাডিজ পর্যন্ত অনেক কিছু আছে, সেটা বলছি দেখে নিতে। আর এটা বলছি লাগবে না, কোনটা বলছি এই যে এটা যে নিউট্রন অ্যাক্টিভেশন অ্যানালাইসিস, এটা বলছি না। আর তারপরে এখানে আমরা বলেছি যে কোনো মিনারেল মাটির নিচে পৃথিবীতে অথবা চাঁদে বা মঙ্গল গ্রহে কোনো একটা রক পেলাম বা কোনো একটা মিনারেলস পেলাম বা খনিজ পদার্থ পেলাম, তার বয়স কি করে নির্ধারণ করব, তার জন্য কি ইকুয়েশন আছে সেটা দিয়ে আমরা এখন বুঝতে পারলাম। এটা বলতেছে ডেটিং, সেটা আমরা দেখলাম এটা কি জিনিস। তারপরে যে রেডিও ইমেজিং, সিটি স্ক্যান বলো আর পেট বলো, সেখানে কি করে আমাদের রেডিয়েশন কাজে লাগছে সেইটা একটা অ্যাপ্লিকেশন, সেটা আমরা দেখেছি। তারপরে আমরা বলছিলাম যে মেডিকেলের অন্যান্য ক্ষেত্রেও আমার স্পেসিফিক এরিয়া বলা আছে, কোন এরিয়াতে আমার কোন রেডিও নিউক্লাইড ইউজ হয়, এই চারটা আমরা কথা বলেছিলাম, এই চারটার কথাটা। আর আমরা বলেছিলাম যে কোনো একটা ফ্লুইডের ফ্লো, ফ্লুইডের যে কোনো এক ফ্লো হচ্ছে তার স্পিড, সেটা বের করার জন্য রেডিও অ্যাক্টিভিটি কি করে আমাদের সাহায্য করে সেই প্রসেসের কথা আমরা বলেছি। এটা হচ্ছে ট্রেসার টেকনিক। এবং তার আগে শুরু করেছিলাম স্ট্যাবল আইসোটোপ এবং রেডিও আইসোটোপের পারস্পরিক তুলনা, মানে কার কি সুবিধা কার কি অসুবিধা। আমার চ্যাপ্টার 17 ইনফরমেশন ফ্রম আইসোটোপ, এটাই আমার আজকের টপিক। এই টপিক নিয়ে আর কোনো প্রশ্ন আছে? না স্যার। কোনটা কোনটা? সিটি স্ক্যান, সিটি স্ক্যান দেখোনি আগে? ইমেজিং, ব্রেইনের ইমেজ দিচ্ছে, টিউমার ডিটেক্ট করতেছে, শুধু ব্রেইনের না আরো অনেক কিছু ক্ষেত্রেই করে। এমআরআই এর মাধ্যমে সিটি স্ক্যান থেকে বেটার রেজাল্ট পাওয়া যায়, কারণ সিটি স্ক্যানে সম্ভবত জাস্ট একটা ক্রস সেকশন করে, আর এমআরআই এ অনেকগুলো ক্রস সেকশনে করতে পারে এবং সেটা কালারফুল ইমেজ হয়। কিন্তু এমআরআই কিন্তু রেজোনেন্স ইমেজিং, সেখানে কিন্তু কোনো রেডিয়েশনের কাজ নাই, সেখানে ম্যাগনেটিজম ইউজ করা হয়। ম্যাগনেটিজম কিন্তু রেডিয়েশন, রেডিয়েটিভিটি আর ম্যাগনেটিজম দুটো আলাদা জিনিস। সুতরাং সিটি স্ক্যানটা আমরা বলতে পারবো যে ওই যে তোমার ব্রেইনে ক্রস সেকশন নিচ্ছে, সেখানে টিউমার আছে সেটা বের করার জন্য, তো সেখানে কিন্তু এক্সরে ইউজ করা হচ্ছে, সিটি স্ক্যানে কিন্তু এক্সরে ইউজ করা হচ্ছে। তো তোমার সেইটা ঠিক আছে, সেক্ষেত্রে রেডিয়েশনের উপকার মানে অ্যাপ্লিকেশন বলতে পারি সিটি স্ক্যানে। কিন্তু এমআরআই হচ্ছে ম্যাগনেটিজম ইউজ করতেছে, সেখানে কিন্তু আমরা বলতে পারি না যে আমরা রেডিও অ্যাক্টিভিটি ইউজ করতেছি। বাট এমআরআই সিটি স্ক্যান থেকে বেটার রেজাল্ট প্রোভাইড করে। যারা বায়োমেডিক্যাল স্টুডেন্ট ওরা আরো ভালো হতে পারবে। ও আচ্ছা, পড়ে নিবা, আছে এখানে। কোথায় গেল? নিউটন অ্যাক্টিভেশন অ্যানালাইসিস, এটা বাদ বলছি। এই তো এই যে তোমার এক্সরে মেশিনে যেটা হচ্ছে সেই যে the purpose of radiography that uses neutron is the same as that which uses x-ray. তো এখানে যেটা বলতেছে থার্মাল নিউট্রন রেডিওগ্রাফি, তো সেটা ওই এক্সরে তে যে ঘটনা ঘটে এখানে সেই ঘটনাই ঘটতেছে। তো থার্মাল নিউট্রন রেডিওগ্রাফিতে যেটা হচ্ছে যে ইনিশিয়ালি তুমি ফার্স্ট ইলেকট্রন কয়টা ছাড়লা এবং আলটিমেটলি তুমি থার্মাল নিউট্রন কয়টা পেলা, যে পরিমাণ আঘাত করবে, যেখানে যেখানে আঘাত করবে, ধরো একটা মানুষের শরীর মাংস ভেদ করলো, তাতে একটা এনার্জি কমলো, এরপরে
সব জায়গায় তো আর হার নাই, কিছু জায়গায় হার আছে, কিছু জায়গায় হার নেই। তো যেই বরাবর হারগুলো আছে সেই বরাবর যখন তোমার নিউট্রন গুলো আসবে সেগুলো এনার্জি খুবই কম থাকবে, আর যেই বরাবর হার নাই সেই বরাবর কিন্তু যে নিউট্রন গুলো আসবে সেগুলি এনার্জি কিন্তু বেশি থাকবে। তো এই যে এনার্জি ডিফারেন্স, সেখান থেকেই তো তুমি একটা ছবি আঁকতে পারবা যে কোথায় কোথায় হার আছে আর কোথায় কোথায় হার নেই। তাহলে যেখানে হার আছে সেইখানকার নিউট্রন গুলো প্রথমে একবার মাংস ভেদ করলো, তারপর হার ভেদ করলো, এরপর আবার মাংস ভেদ করলো, তারপরে তোমার এই যে ডিটেক্টরে আসলো। আর আরেকজন কি প্রথমে মাংস ভেদ করলো, পরেও মাংস ভেদ করলো, মাঝখানে হার পেলো না। তাহলে যে দুইটা নিউট্রনের এনার্জি তারতম্য হলো কি হলো না, যেহেতু পলিউশন বেশি হচ্ছে তো এনার্জি লসও বেশি হবে। আলটিমেটলি মানে থার্মাল নিউট্রন যেখানে যেখানে আছে সেখানে হারগুলো পাবা, যেখানে যেখানে সবচেয়ে কম এনার্জি, আর যেখানে নাই সেখানে তুমি বেশি পাবা। তো এই প্রসেসটা কিন্তু এই যে থার্মাল নিউট্রন রেডিওগ্রাফিতে দেখানো হয়েছে, পড়ে নেবে। আর কোথায় কোথায় এগুলি ইউজ হয় ক্ষেত্রে আছে এগুলো দেখে নিবা। তো আর বাকিটা তো বললাম। আর কোনো প্রশ্ন? ঠিক আছে, এবার ক্লাস টেস্ট নিয়ে বলো, কবে ক্লাস টেস্ট দিচ্ছ? নেক্সট সপ্তাহে এই সময় দাও, ক্লাসের পরে। আর চ্যাপ্টার আজকে মিনিমাম তো তোমাদের কয়টা ক্লাস টেস্ট? 3টা ক্লাস টেস্ট। আমি তো লেট করে আসছি, তোমাদের অন্য টিচাররা তো অনেক আগে থেকে শুরু করছে, তাদের গুলোও কিছু দেওয়া নেই সব জুড়ে? স্যার প্রতি সাবজেক্ট, দুইটা সাবজেক্টে স্যার একটা একটা করে সিটি হয়েছে স্যার, আর বাকি কোনো হয় নাই স্যার। আর এই সেমিস্টারে তো স্যার আমাদের গত সেমিস্টারের ল্যাব গুলো স্যার কন্টিনিউ হয় নাই করতে স্যার, হবে স্যার। মানে ডেট ফিক্সড হয়েছে, হয় নাই এখন। হ্যাঁ সেগুলি হবেই, আসলে এখন আসলে চাপ পড়বে, এটা কিছু করার নেই, প্রথম স্যার। থেকেই তিনটা করে হয়তো স্যার নিবে না স্যার কোনো স্যারই, মেবি স্যার আমরা হয়তো সব স্যারকেই বলবো, মানে এবার তো প্রেশার একটু বেশি পড়তেছে স্যার আমাদের উপরে। ইটস ওকে, 3টা না দিলে মিনিমাম তোমাকে 2টা দিতেই হবে, এর নিচে আমি নামবো না, অ্যাটলিস্ট তোমাকে 2টা দিতেই হবে। তো জি স্যার। আর তুমি অ্যাটলিস্ট 2টা দিবে, তো সেই হিসাবে তোমরা ডেট ফিক্সড করে ফেলো, আর যা টপিকও ফিক্সড করে ফেলো, সেই হিসাবে আমরা পরীক্ষা নিব আর কি। কারণ অ্যাসাইনমেন্টে তোমাদের তো খুব ছোট অ্যাসাইনমেন্ট ছিল, খুব বেশি কিছু নাই বোধ হয়, হয়তো তোমরা খুব অল্প তাড়াতাড়ি লিখে ফেলতে পারবা, খুব কষ্ট হবে না। তো সেভাবে আজকে ঠিক করবো নাকি নেক্সট ক্লাসে শনিবারে ঠিক করবা যে আগামী বৃহস্পতিবারে কি ক্লাস টেস্ট দিচ্ছে? নেক্সট ক্লাসে ঠিক করছি। আজকে বলো আমাদের কোথায় তাহলে আমরা শুরু কোন দিক থেকে, আমরা কোন কোন টপিকের উপর আমরা নিতে পারি? আমাদের লেকচার 1 2 3 4 5 অ্যাসাইনমেন্টের মতো থাক। তোমরা হচ্ছে প্রথম কয়টা ক্লাসের উপর দিবে? এই পর্যন্ত ক্লাস তো অনেকগুলোই হলো, কয়টা ক্লাসের উপর দিবা? কারণ লেকচার তো আসলে কোনো ক্লাসে 4টা হয়েছে, কোনো ক্লাসে হয়তো 3টা হয়েছে, কোনো ক্লাসে হয়তো আবার আরো বেশি হয়েছে। তো সেভাবে ক্লাস বলে দিলে, কারণ ক্লাস বলে দিলে ওখানে তো আমাদের লেকচার আপলোড করা আছে, তো সেই হিসাবে হয়ে যাবে আর। বা যদি লেকচারের নাম ধরে, মানে আমাদের গুগল ক্লাস কিন্তু বলা আছে কোন ক্লাসে। এই তো আমাদের যে 2টা ক্লাস হইছে স্যার, তাহলে ইবাদের কথা বলতেছে 2টা ক্লাস মধ্যে দিন। আচ্ছা, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট পর্যন্ত দিতে পারি স্যার আমরা, তাহলে নিউক্লিয়ার পাওয়ার
নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট তো বলতে গেলে লেকচার 5 স্যার টোটাল মানে স্লাইড অনুসারে যদি বলি আর কি স্যার মানে 5টা স্লাইড নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, হ্যাঁ দেখি আমি ওগুলোর উপর তুমি অ্যাসাইনমেন্টে দিলা অবশ্য। এই পরেরটা তো খুব ছোট একটা, এই যে 6-7-8 যেটা, এই যে বিভিন্ন পাওয়ার প্ল্যান্ট, যে পিডব্লিউআর বিডব্লিউআর, এটা তো খুব ছোট, মাত্র 7 পাতার। এটাও নিয়ে না স্যার এগুলো পরের টাইম নিয়েন স্যার। এরপরে পরেরটায় তো আর কিছু নেই, পরে আর কিছু আছে? আচ্ছা সায়েন্স সিট দিবেন তো স্যার ওটা মত নিয়েন। আরেকটার সাথে মিলে দিয়েন স্যার, এখন যা আছে তাই থাক স্যার। ফার্স্ট তাহলে বলো, তোমরা বলো কি কি টপিকস তোমরা, দেখি বলতে পারো কিনা। তোমরা বলো কি কি টপিকস, এই প্রথম 5টার মধ্যে টপিক কি কি আছে বলো, মানে তাহলে ওই যে বুঝতে স্যার পারবো। ওখানে স্যার মেইনলি ওই রেডিও অ্যাক্টিভ ডিকে নিয়ে স্যার অনেক বিশাল ইয়ে আছে স্যার পড়ালেখা চ্যাপ্টার আছে। 5 হচ্ছে 2 পাতা না, চ্যাপ্টার 5 2 পাতা না, যে স্যার চ্যাপ্টার 5 বলতে স্যার নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের পুরোটাই স্যার ওখানে আছে স্যার, মানে এটার অপারেশন পুরোটাই তো ওইখানে আছে। কোথায় 2 পাতা তো আমি দেখতে পাচ্ছি, লেকচার 5 জি স্যার হাউ ডাজ দ্য ওইটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট ওয়ার্ক, এই এক পাতা ব্যাস শেষ। ওই তো স্যার এটা হচ্ছে অপারেশনটা কি স্যার? হ্যাঁ ওটা তো তোমার মানে এটা তো তুমি ক্লাস টেস্টে কি বলে অ্যাসাইনমেন্ট একবার লিখছো, সেটা একই জিনিস দুইবার লিখে দুইবার মার্কস নিতে চাচ্ছ, তাহলে বাকিগুলোর কি অবস্থা হবে? তুমি তো এই জিনিসটা অ্যাসাইনমেন্টে লিখে একবার মার্কস নিলে, সেই জিনিস আবার লিখে আমার মার্কস নিলে। তাহলে কি স্যার অ্যাসাইনমেন্টের টপিকগুলো কি স্যার সিটি থেকে বাদ স্যার? অ্যাসাইনমেন্টের টপিকস তুমি একবার দিলা লিখবা, সেটা আবার লিখে আবার মার্কস নিবা, ব্যাপারটা কেমন হয়ে গেল না? স্যার মানে যদি এরকম হয় স্যার তাহলে কি স্যার অ্যাসাইনমেন্টের টপিকগুলো কি স্যার সিটির সিলেবাস থেকে বাদ স্যার? তো ওখানে বাদ দিলে আর কিছু থাকবে না, মানে তোমরা যেটা তাহলে তো স্যার ঘুরে ফিরে একই কথা না স্যার? হ্যাঁ তো সেই ক্ষেত্রে আমি বলছি পরে আসো, এখানে যা বলতেছো এগুলি সব তুমি অ্যাসাইনমেন্টে একবার করে লিখেছো, সুতরাং ওই লেখাগুলো জিনিস আবার লিখে তুমি মার্কস নিবে একই জিনিস, এটা হাস্যকর ব্যাপার আর কি। এক জিনিস দুইবার লিখে দুইবার কেন মার্কস নিবা? স্যার প্রথমে একবার স্যার marks নিয়েছো ইয়া না? করলে তো স্যার পড়তে তো হবে সবই স্যার, অ্যাসাইনমেন্ট করি আর সিটি দেই স্যার। হ্যাঁ তা তো এখন করতে স্যার হবে। একই সময়ের মধ্যে স্যার একটু ঝামেলা হয়ে জানা স্যার, আমাদের সবই স্যার একসাথে সব কোর্সের একসাথে শুরু হয়ে গেছে স্যার। এটা তো সব টিচার কি তোমরা বলতেছো তাই না? না স্যার এটা তো সত্যি বলতেছো। এখন স্যার আমাদের এই আজকে একটা সিটি আছে, শনিবার আরেকটা সিটি আছে স্যার, এই দুইটা সিটি স্যার মিডের আগে থেকে চলতেছে স্যার। হ্যাঁ কিন্তু আমি তো পরে সিটি দিচ্ছি না, সবাই তো সবার সিটি আগে কিন্তু দিয়ে দিচ্ছ, কারোর ক্ষেত্রেই বোধহয় এরকম করো নাই যে যেটা ক্লাস টেস্টে দিচ্ছ সেটাই আবার অ্যাসাইনমেন্টও লিখেছে, এরকম কোথাও হয়েছে? মনে হয় না। জি স্যার হইছে স্যার। এরকম একই জিনিস দুইবার লিখে দুইবার মার্কস দিছো? স্যার আচ্ছা স্যার সমস্যা না নেই স্যার বিষয়টা এমন ছিল না স্যার। আচ্ছা সোহান আচ্ছা সমস্যা নাই 6 7 8 স্যার নিয়ে নিতে পারেন স্যার, ওইটাও নিউক্লিয়ারের পার্টি স্যার, সমস্যা নেই। হ্যাঁ নিউক্লিয়ার পার্ট না, জি স্যার হ্যাঁ ওটাও নিউক্লিয়ারের পার্ট আর কি। তো তারপরেও দেখবা কমন পড়বে, এই 6 7 8 নেওয়ার পরে ক্লাস টেস্টে কমন পড়ে যাবে। তো তাহলে আমাদের কি বলে আমাদের যেটা আমরা বলতেছিলাম যে তাহলে 8 পর্যন্ত নেই, সেক্ষেত্রে হয়তো অনেকটাই কমন পড়বে, মানে লাস্ট টেস্টে যা সরি এখান থেকে কমন পড়বে আর কি। তো যেহেতু মাত্র 2টা দিচ্ছ, 3টা, হ্যাঁ 1 to 8, আর সেখান এই পর্যন্ত আর কি। বলো কোনটা মাত্র কোশ্চেন ঠিকই আছে এবার ফার্স্ট থেকে। জি স্যার না, আমি মোটা থেকে বলছি সিঙ্গল মাত্র কোশ্চেন করা সম্ভব না। স্যার ফার্স্ট থেকে দেন স্যার, ফার্স্ট থেকে স্যার 6 7 8 পর্যন্ত দেন স্যার, সমস্যা নেই। 1 to 8 মাত্র লেকচার খুব ছোট, এটার উপর একটা দাও, আর হচ্ছে পরে আমরা আর একটা নিব, ঠিক আছে? ওকে স্যার আর
পাচ্ছ তো, সবাই পাচ্ছ, পড়তে থাকো। আর এই দুইটার কয়টা এইটার ক্লাস টেস্ট আছে তোমাদের? স্যার আজকে আছে আচ্ছা, একটা, ভালো, তোমরা ভালো। আবার শনিবার একটা আছে। হ্যাঁ, ভালো। আচ্ছা। আজকে তাহলে আমরা অ্যাটেন্ডেন্সে চলে যাই। Rule number 1, Yes, sir. 2, Yes, sir. rule number 3, ইয়েস স্যার 4, rule number 4, স্যার ফোর্থ মনে আছে স্যার কোথায়?